ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আমান আজমি, যিনি প্রয়াত গোলাম আজমের ছেলে, যাকে এক নামেই সবাই চিনেন, বিস্তারিত বললাম না। উনি 8 বছর গুম থাকার পরে যখন বের হয়ে আসলো, কারণ উনি যদিও গোলাম আজমের ছেলে, কিন্তু উনি তো রাজনীতি করতেন না, উনি আর্মি ম্যান। সেই কারণে দেশের সিংহভাগ মানুষের একটা সহানুভূতি পেয়েছিলেন উনি, যে হায় হায়, একটা মানুষ 8 বছর কিভাবে আয়না ঘরের মতো, যে বর্ণনা আমরা পেয়েছি 6 ফিট বা 8 ফিট এরকম একটা ঘর, অন্ধকার কুঠির, যেখানে কোনো জানালা নাই, দরজা নাই, সবসময় গেট লাগানো থাকে, আর বাহিরের জগতের সাথে কোনো সম্পর্ক নাই, এরকম একটা অন্ধকার কুঠিরে 8 বছর ওনাকে রাখা হইল। তারপর যখন বের হয়ে আসলো লোক সমাজে, উনি আমাদের মাইকেল চাকমা 5 বছর পরে আসছে, তো যাই হোক, কিন্তু উনি বাইর হওয়ার পরেই সরাসরি উনি মনে হয় সাংবাদিকদের কাছে সরাসরি উপস্থিত হইতে পারে নাই। উনি ভার্চুয়ালি সংবাদ সম্মেলন করিয়া উনি যে দাবিগুলো জানাইলেন, 1 নম্বরে জাতীয় সঙ্গীত বদলাইতে হবে, 2 নম্বরে জাতীয় পতাকা বদলাইতে হবে, 3 নম্বরে দেশের নামও বদলাইতে হবে, সংবিধানে লিখতে হবে জনগণ সকল ক্ষমতার উৎস, এই যে কাটতে হবে, কাটতে লিখতে হবে কি সবকিছুর মালিক হলো আল্লাহ, এটা লিখতে হবে। তাহলে ভিডিও করলে তো এটা অনেক বড় ভিডিও হয়ে যাবে। এই জন্যই সন্দেহ পোষণ করতেছি এখন, যে উনি কি সত্যি আয়না ঘরে ছিলেন কিনা, আমি না, পুরা জাতি এখন এটা নিয়ে এখন সন্দেহান হয়ে গেছে। সন্দেহান হয়েছে কারণ হলো কি, দেখেন যে উনি বের হওয়ার পরে উনার যে নুরানি চেহারা, যে স্বাস্থ্য, ঝিকঝিক ঝিকঝিক করতেছে। উনি তো একটা মানুষ 8 বছর একটা কুঠুর ভিতর থাকলে নির্ঘাত সেই লোক পাগল হয়ে যাবে, নির্ঘাত পাগল হয়ে যাবে। তাকে তো কমপক্ষে 6 মাস ট্রিটমেন্টই করতে হবে, মেডিকেলে থাকতে হবে, কঙ্কাল ছাড় হয়ে যাবে। এটা স্বাভাবিক। আপনি নিজেকে নিয়ে কল্পনা করেন যে আপনি 8 বছর একটা অন্ধকার কুঠিরে ছিলেন, তারপরে বের হইলে আপনার কি হইতে পারে। কিন্তু উনি বের হওয়ার পরে যেসব সিন দেখলাম আমরা, এ দেখেন, আচ্ছা 8 বছর যদি এই গামছা দিয়ে উনি চোখের পানি মুছেন আর পায়ের নিচে দিয়ে ব্যবহার করেন, একটা গামছাই তো দিছে, আর কিছু দেয় নেই, সেটা দিয়ে গোসল করছেন, গা মুছছেন, পা মুছছেন, নামাজ পড়ছেন, চোখের পানি মুছছেন 8 বছর। তারপরও দেখেন ওই গামছাটা কিন্তু ঝকঝক করতেছে, নতুন। 8 বছর কি একটা গামছা থাকে? তাহলে এই কথাটা কি উনি সত্য বলেছে? এই কারণে জাতি এখন এটা আর বিশ্বাস করতে চাইতেছে না, বিশ্বাস করতে চাইতেছে না জাতি। তবে একটা ছোট্ট গল্প বলি। একজন রাজা তার মেয়ের বিবাহ দিলেন জজের সাথে। জজের বাড়ি ঘর 14 গোষ্ঠী, কারো কোনো খবর নিলেন না, কারণ ছেলে জজ আর কি, রাজা জমিদার। বলছে ছেলে যখন জজ আর আমি জমিদার, জমিদার আমার টাকা পয়সা ধন সম্পদের অভাব নাই, আর কিছু দেখার দরকার নেই, বিয়ে দিয়ে দাও, দিয়েছে বিয়ে। সেই জজের ঘরে যখন একটা বাচ্চা হয়েছে,
বাচ্চাটার বয়স 1.5 বছর 2 বছর হয়েছে, হামাগুড়ি দেয়, তখন দেখা গেল যে ওই বাচ্চাটাকে ছেড়ে দিলে ওই বাচ্চাটা হামাগুড়ি দিতে দিতে যে জুতা ধরে, খালি যে মানুষ দরজায় যে জুতা রেখে ভিতরে ঢুকে না, বাচ্চা ছাড়লেই যে জুতা ধরে আর কামড় দেয়। রাজারা তো মোটামুটি একটা জমিদারি চালাইছে যারা, তারা তো জ্ঞানী লোক। উজিরকে ডেকে বললেন যে আচ্ছা খবর নিয়ে দেখো তো, আমার যে মেয়ে বিয়ে দিলাম যে জজের, তার বাবা কি করতো, তার দাদা কি করতো, একটু খবর নিয়ে আসো, যাও। খবর নিয়ে আইসা বলল যে ওনার দাদাও মুচি ছিলেন, ওনার বাবাও মুচি ছিলেন। এবার জমিদার বলল কেসটা আমি ধরতে পারছি, এদের রক্তেই আছে জুতা, নেশা। এই কারণে আমার নাতি জজ যদিও মুচি ছিল না, কিন্তু ওনার রক্তে তো হলো মুচি। এই কারণে এই 1.5 বছরের ছেলেও যে জুতা ধরতেছে। এখন এই আজমি সাহেব, উনি আর্মির চাকরি করত, কিন্তু ওনার রক্তেই হলো দেশ বিরোধী রক্ত তার শরীরে, দেশ বিরোধী রক্ত তার শরীরে। দেখেন, সে 8 বছর পর বের হয়েছে, সে তো তার দুঃখের কথা বলবে, তাকে কিভাবে নির্যাতন করা হয়েছে, সে তার চাকরির কথা বলতে পারে, সে রাজনীতিতেও নেয়, সে দুঃখের বর্ণনা দিবে, কানবে। তার স্ত্রী বলে চলে গেছে যে আরেক বেটার লোকে বিয়ে বইছে, এগুলো কইব যে আমার সংসারটা শেষ হয়ে গেছে, কি ভালো কি মন্দ। উনি বাইর হয়েই বলতেছে জাতীয় সঙ্গীত নিশ্চিন্ত করতে হবে, দেশের নাম বদলাইতে হবে। এদের রক্তই হলো দেশ বিরোধী এরা। এখন দেশটা একটা ভয়ঙ্কর খেলাধুলা চলতেছে আমাদের দেশটা নিয়ে। আমি আপনাদের আরেকটা ভিডিও দেখাই, আরেকটা ভিডিও দেখেন, আরেকটা ভিডিও হলো দেখেন, এইবার দেখেন। ইনি হলেন বর্তমান জামায়াতের আমির। উনি ঘোষণা দিয়েছেন যে যে হ্যালো, হ্যাঁ বলো, আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন জামাতের আমির খুব ভালো ভালো কথা বলতেছে। উনি বলছে সিগারেট যদি কেউ খায় সে জামাত শিবির করতে পারবে না। মানে তারা এতটাই সৎ মানুষ, নিজেকে দাবি করতেছে যে তারা অনেক সৎ মানুষ, সিগারেট খাইলেও জামাত শিবির করা যাবে না। আর তারা সৎ লোকের শাসন চাচ্ছে, একমাত্র জামাতই হলো সৎ। কেমন সৎ দেখেন, হিন্দুদের ত্রাণ দিতে স্যার, সবখানে যেতে স্যার বলতেছে আমরা সব ভাই ভাই, হিন্দু মুসলমান ভাই ভাই আমরা, এটা মুখে বলতেছে, জড়াই ধরতেছে, কিন্তু গঠনতন্ত্রে লিখে দিছে কোন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কেউ জামাত করতে পারবে না, জামাত থেকে নমিনেশন পাবে না, এমপি হইতে পারবে না, মেম্বারও হইতে পারবে না, নিষিদ্ধ। তাহলে কি হলো, উল্টা হয়ে গেল না? কিন্তু এই জামাত ক্ষমতার জন্য, স্বার্থের জন্য কতটুকু নিচে নামতে পারে আর কতটুকু ভয়ঙ্কর হইতে পারে, এই যে ভিডিওটা আপনাকে আমি দেখাইলাম, এটা হলো বসুন্ধরা গ্রুপের একটা হেলিকপ্টার। আপনাদেরকে যে দেখাইলাম বসুন্ধরা গ্রুপের হেলিকপ্টারে কে, এই জামায়াতের সৎ নাইপরায়ণ আমির যে চড়ছে, এই হেলিকপ্টারে চলে ওখান থেকে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানালো। তাকে নিয়ে যাবে কোথায়, আমরা সব খোঁজ খবর নিয়েছি,
বসুন্ধরা চেয়ারম্যানের বাড়িতে যাচ্ছে এই হেলিকপ্টারে চড়ে। ওখানে ওই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শাহ আলম সাহেবের সাথে উনি বৈঠক করবেন। কেন করবেন? উনি ছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনার ডাইন হাত, ভূমিদস্যু, খুনি, সব তকমাই তার আছে। অর্থাৎ উনি একটা 2 নম্বর লোক। আর যে ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করে এত লোক, এত ছাত্র জনতা রক্ত দিল, তার একেবারে ডাইন হাত ছিল সে। এখন একটু বিপদে পড়ে আছে, সে ঘর থেকে বেরোতেছে না, যে কখন জ্বালাও পোড়াও করে দেয়। এখন এই জামাতের আমির খুঁজে বের করছে তারে, দেখেন এখন সে বেকায় দিয়ে আছে। এখন তার কাছে গেলে বান্ডিল বস্তা ভরে নিবে, তাছাড়া কেন যাবে তার কাছে? তাকে বস্তা ভরে নিয়ে তাকে এখন একটা সাইড করে দিবে, সুযোগ সুবিধা দিয়ে দিবে, তাকে এখন আবার সুযোগ দিবে ব্যবসা বাণিজ্যে আসো। মানে কি, উনি এখন জামাতের শেল্টারে চলে গেল। তাহলে সিগারেট খাইলে যদি একটা লোক জামাত করতে না পারে, মানুষের রক্ত খাই যে লোক, সেই লোক কিভাবে জামাতের আমিরের সাথে মিটিং করে? কদিন আগেও তো আরেক ছেলে একটা খুন করছে, মুনির নামে একটা মেয়েকে খুন করছে। এই অসংখ্য খুন, ধর্ষণ, দখলবাজি, এর সব অভিযোগ তার বিরুদ্ধে আছে। এই জন্য বলতেছি যে জামায়াত মুখে যা বলে তা কিন্তু করে না, সাবধান, এরা উল্টাটা করে। কিন্তু আপনাকে বলছে যে সিগারেট খেলে দল করা যাবে না, তারা এত সৎ। আর যে মানুষের রক্ত খায় তার কাছে কিন্তু উনি হেলিকপ্টারে চলে গেছে। আরো মজার খবর শুনেন, ভারতের রবীন্দ্রনাথ ইন্ডিয়ান লেখক, তার জন্য তার লেখা সঙ্গীত চলবে না। আরো তো সব দেখলে শুনলেন, আমি বলছি ভিডিও লম্বা হয়ে যাব। চরম ভারত বিরোধিতা করে আসতেছে। এখন প্রস্তাব পাঠাইছে ভারতের জামাত ইসলাম, জানেন যে ভারতের সাথে বন্ধুত্ব চাই জামাত ইসলাম। তাহলে বুঝেন যে পাঞ্জাবি খুলা গেরুয়া পড়তেও রাজি হয়ে গেছে এই জামাত ইসলাম। পাঞ্জাবি খুলা গেরুয়া পড়তেও রাজি হয়ে গেছে ক্ষমতার জন্য। যে শেখ হাসিনার জায়গায়, যে শেখ হাসিনা তখন আউট, শেখ হাসিনার যারা সাঙ্গপাঙ্গ ছিল এদেশে মোথা, যে বসুন্ধরা মালিকের কাছে যাচ্ছে, ওই ভারতের বলতেছে যে আমরা আপনাদের সাথে বন্ধুত্ব করতে চাই। হ্যাঁ, এটার নামই হলো জামাত। তবে একটা কথা বলে দেই, জামাত রাজনীতি বুঝে না। এরা যে রাজনীতি বুঝে না, এটাও তারা নিজেও বুঝে না। তারা যদি ৭১-এর কুকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করে জনগণের সাথে মিশে যেত, তাহলে কিন্তু এই রাজাকার সাউন্ডটা, শব্দটা এখন থাকতো না, এবং তারাই দেশে রাজনীতি করতে পারত। কিন্তু তারা কিন্তু ক্ষমাও চায় নাই, তাদের ওখান থেকে তারা সরেও আসে নাই। তারা এখনো পাকিস্তান চায় এটারে, এখনো পাকিস্তান চায় এটারে। এত বড় নির্লজ্জ বেহায় লোক আমি দেখি নাই। উনি আবার ক্ষমা করে দিতেছে, বলছে যে ফ্যাসিবাদ শেখ হাসিনা কোনি 16 বছর যার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম আমরা করছি, হাজার হাজার ছাত্র জনতা মারা গেছে, রক্ত দাগ শুকাই নাই। উনি বলছেন ইনশাল্লাহ আমি সব মাফ করে দিলাম। আচ্ছা, উনি মাফ করার কে? উনারে এগুলো গায়ে মানে না, আপনি মরল। উনি তো সবই করে ফেলতেছে, দেশের জাতীয় সঙ্গীত বদলে ফেলতেছে, দেশের নাম বদলে ফেলতেছে, পতাকা বদলে ফেলতেছে, ক্ষমা করে দিতেছে। উনার হুশ ফিরে নাই এখনো। যার উনি তো এখন ক্ষমতায় নাই। ইউনূস ক্ষমতায় আছে, ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আছেন এখন। উনি চলে যাওয়ার পরে জনগণ যাকে নির্বাচিত করবে তারা ক্ষমতায় আসবে। সেই লিস্টে জামাত নাই। সেই লিস্টে যে জামাতের একজন সংসদ সদস্য পাবে, সংসদে প্রতিনিধিত্ব করবে, সেইটাও নাই। আর সেটা বুঝছে জামাত। সেটা বুঝার কারণে ওনার কাছে কে সময় চাইছে? এই আজমি এই যে বের হইলো গুমখানা থেকে, বলতেছে, উনিও বলতেছে এই 2-3 বছর সময় দিতে হবে, এই সরকারকে সময় দিতে হবে। অর্থাৎ নির্লজ্জের মতো এই তত্ত্বাবধায়ক সরকারের ঘাড়ে শোয়ার করছে জামাত, যে এদেরকে যদি
কোন রকম অন ইলেভেনের মতন 2 বছর 3 বছর রাখা যায়, বা আরো বেশি 5 বছর রাখা যায় একটা চক্রান্ত করে, তাহলে আর বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। আমরাই ছেঁচড়ামি করে, এদের পায়ে ধরে, এদের কাঁধে বন্দুক থুইয়া আমরা ডানে ভাড়ে চলবো, দল গুছাবো। এরকম ইতিহাস, নির্লজ্জতার ইতিহাস হলো জামাতের। তবে বলে দিই, এখনো সময় আছে, আপনারা বুঝে শুনে দেখেন। জাতীয় সঙ্গীত নিষিদ্ধ করার তওবা করেন, এখনো এত বড় দুঃসাহস বাংলাদেশে দেখেন না। দেখালে এতদিন যে রাজনীতি করার অধিকার ছিল বা এদেশে ছিলেন, ভবিষ্যতে এদেশে থাকতে পারবেন না। একবার ক্ষমা করেছে 71-এ, কিন্তু সামনে কিন্তু আর ক্ষমার সুযোগ নাই। সবাই আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন বেশি বেশি, আর আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।